একে একে আপনাদেরকে দেখাবো। মণিপুরে হামলা, ড্রোন থেকে বোমা বর্ষণ করা হয়। ড্রোন থেকে বোমা বর্ষণ করা হয়। সেখানে একাংশ বলে যে ড্রোন তো এলাকায় পাওয়া যায়, এটা বিদেশি শক্তির কোনো হাত নেই, কিন্তু বাকিগুলোও রয়েছে। ড্রোন থেকে বোমা বর্ষণ পরবর্তী সময় তারপর আর কি হয়েছে মণিপুরে হামলায়? রবিবার 7 ঘন্টায় রবিবার দুপুর 2:30টার পর থেকে প্রায় রাত 8:30 অবধি 50টি বোমা পড়ে। তারপর সোমবার আরো ড্রোন হামলা চলে। সোমবারেও প্রচুর ড্রোন হামলা চলেছে মণিপুরের বিভিন্ন এলাকায়। সেখানে বিষ্ণুপুর বলেও একটি জায়গা রয়েছে, কয়েকজন আহতও হয়েছেন। তারপর মৃত্যু হয় কয়েকজনের, আহত বেশ কয়েকজনের মৃত্যুর সংখ্যা ধীরে ধীরে বাড়ছে, আহত বেশ কয়েকজন রয়েছেন। এরপর যেটা হলো, শুক্রবার দিন রকেট হামলা হয়ে গেল মণিপুরে, অর্থাৎ আজকের কথা বলছি। এতক্ষণ ড্রোন হামলা হচ্ছিল, বোম ফেলা হচ্ছিল, এবার যেটা হলো রকেট হামলা করা হলো মণিপুরের বিভিন্ন অংশে দ্বারা প্রভাবিত। এই ধরনের হামলা কে বা কারা করছে? এবং সর্বোপরি এই যে বলা হচ্ছে রকেট তো বাজারে কিনতে পাওয়া যায়, এটা একেবারে লোকাল ইস্যু, স্থানীয় সমস্যা, তাহলে বাকিগুলো ঈশানদেব সেগুলো কোত্থেকে আসছে? একেবারেই সেই প্রশ্নটা এই মুহূর্তে সবচেয়ে বড় হয়ে উঠছে। এবং রকেট না, যে ড্রোন সম্পর্কে বলা হচ্ছে যে ড্রোন তো বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু সেই ড্রোন থেকে যে বোমা, যে আইডি ফেলা হচ্ছে, যে রাসায়নিক ব্যবহার করা হচ্ছে, সেগুলো তো বাজারে পাওয়া যায় না। কোথা থেকে আসছে এই প্রশ্নটাই সবচেয়ে বড়। আর এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে সবার আগে আপনাকে মণিপুরের অবস্থানটা আরও একবার দেখে নিতে হবে। এখানে দেখব আমরা একবার ছোট্ট করে এই ম্যাপে বোঝার চেষ্টা করুন মণিপুর কোথায় রয়েছে। এখানে বাংলাদেশের মানচিত্র দেখতে পাচ্ছেন, এটা ভারতের পূর্বাঞ্চল, এই পশ্চিমবঙ্গ, আর এইটা ভারতের উত্তর পূর্বাঞ্চল। এইখানে মণিপুরের অবস্থান যেখানে, তার ঠিক পাশেই দীর্ঘ মায়ানমার সীমান্ত রয়েছে। মায়ানমারের সঙ্গে দীর্ঘ সীমান্ত মণিপুরের। এবং নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন যে মায়ানমারের বিভিন্ন অঞ্চলে এখন যেসব জঙ্গি গোষ্ঠী সক্রিয় রয়েছে, সেই সব জঙ্গি গোষ্ঠীগুলিকে কাজে লাগিয়ে মণিপুরে সীমান্ত পার করে ঢোকানো হচ্ছে নানা রকমের অস্ত্রশস্ত্র। আর এই জঙ্গি গোষ্ঠীগুলি কাদের মদত পাচ্ছে? মায়ানমারের ঠিক উপরের দিকে যদি নজর রাখেন তাহলে সেখান থেকে চীন দেশ শুরু হয়। এবং এমন অভিযোগ মায়ানমারের সরকারের তরফ থেকেই বারবার তোলা হয় যে মায়ানমারের উত্তরাঞ্চলে, মানে এই দিকে যে জঙ্গি গোষ্ঠীগুলো সক্রিয়, তাদেরকে চীনের তরফ থেকে গোপনে মদত দেওয়া হয়। যদি সেই সব জঙ্গি গোষ্ঠী মণিপুরে অস্ত্রশস্ত্র ঢুকিয়ে অশান্তি তৈরি করার চেষ্টা করে থাকে, তাহলে এই কথা বলতে আর কোনো দ্বিধা নেই যে চীনা মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী মণিপুরে এখন অস্ত্র ঢোকাচ্ছে অশান্তিকে আরও বাড়িয়ে তোলার জন্যে, ভারতের উত্তর পূর্বাঞ্চলকে আরও অশান্ত করে তোলার জন্য। এই কথা যখন বলা হচ্ছে, এই তত্ত্ব যখন সামনে এসেছে, তখন মণিপুরের একটি সংগঠন, কুকি জোদের সংগঠন আইটিএলএফ এর তরফ থেকে বলা হয়েছে যে মণিপুরে এই বোমা বর্ষণে বা রকেট হামলার নেপথ্যে কোনো রকম বিদেশি হাত নেই। তাদের তরফ থেকে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে যে কুকিজো কমিউনিটির, যে কুকিজো সম্প্রদায়ের যে সংগঠন আইটিএলএফ, ইন্ডিজেনাস ট্রাইবাল লিডার্স ফোরাম, তাদের তরফ থেকে বিবৃতি দিয়ে কি লেখা হয়েছে দেখুন। The Kuki-Zo conflict has nothing to do with Myanmar, the US or China. আমেরিকা, চীন বা মায়ানমারের সঙ্গে কোনো সম্পর্ক এই সংঘর্ষের নেই। মানে মণিপুরে যে অশান্তি হচ্ছে, সেই অশান্তির নেপথ্যে মায়ানমারের কোনো সংযোগ নেই, আমেরিকা বা চীনেরও কোনো হাত নেই, এমনটা বিবৃতি দিয়ে তাদেরকে জানাতে হচ্ছে আগ বাড়িয়ে। এতদিন পর্যন্ত এই সংগঠনের তরফ থেকে এত তৎপর হয়ে কোনো মন্তব্য বা কোনো বিবৃতি কিন্তু প্রকাশ করতে হয়নি। কিন্তু যে মুহূর্তে অভিযোগ উঠেছে যে মণিপুরে বর্তমান অশান্তির নেপথ্যে চীনের হাত রয়েছে বলে আশঙ্কা, এবং বাংলাদেশের নিয়ন্ত্রণ এখন যারা নিয়েছে, সেই আমেরিকাও মণিপুরে বিভিন্ন সংগঠনকে অর্থ যোগাচ্ছে, সেই কথা সামনে আসতেই তাড়াতাড়ি তড়িঘড়ি আইটিএলএফ এর তরফ থেকে এই বিবৃতি প্রকাশ করা হয়েছে। এবং আইটিএলএফ এর তরফ থেকে আরও একটি দাবি করা হয়েছে যে ড্রোন হামলা মাধ্যমে এটা প্রমাণ হয় না যে বিদেশ থেকে ড্রোন পাঠানো হয়েছে, তার কারণ ড্রোন খোলা বাজারেই কিনতে পাওয়া যায়। কিন্তু সৃজিতা, ড্রোন না হয় খোলা বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু ড্রোন থেকে যে বোমা বর্ষণ করা হয়েছে, যে বিস্ফোরক, যে রাসায়নিক ব্যবহার করা হচ্ছে, সেগুলো তো খোলা বাজারে পাওয়া যায় না।
সেগুলো আসছে কোথা থেকে? সৃজিতা, তোমার কাছ থেকে জানতে চাইবো যে ঠিক কি কি উদ্ধার করেছে মণিপুর পুলিশ। একদম ঠিক। যদি এই বিবৃতিকে আমরা একবারের জন্য মেনেও নি, সত্য ধরেও নি, ঠিক আছে, সেটা সম্পূর্ণ একটা স্থানীয় সমস্যা, একবার যদি মেনেও নি, তাহলে যা যা পাওয়া গেছে এর উৎস কি একে একে আমরা বলছি, আপনারা ভাবুন। 159 কার্তুজ, এরপর যেটা পাওয়া যাচ্ছে আইইডি 12 পাওয়া যাচ্ছে এখান থেকে, এবং পাওয়া যাচ্ছে AK-47। কোথা থেকে আসছে এই ধরনের অস্ত্র? এত উন্নত মানের অস্ত্র, এই ধরনের অস্ত্রগুলো কোথা থেকে আসছে? এছাড়াও যেটা পাওয়া যাচ্ছে .303 রাইফেল, .303 রাইফেল উদ্ধার হচ্ছে। কোথা থেকে আসছে, কারা দিচ্ছে? এগুলো স্থানীয় এলাকাতেই পাওয়া যায়, স্থানীয়ভাবেই পাওয়া যায়, এটা সম্ভব। সর্বোপরি পটাশিয়াম নাইট্রেট, সেটা তো বাজারে কিনতে পাওয়া যায় না, ফলে এদের সাপ্লায়ার কারা? এর উত্তরটা খালি আমাদের জানা দরকার। ঈশান দেব, গত কয়েক মাস ধরে মণিপুরে শান্তি ফিরছিল, বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী অস্ত্র সমর্পণ করছিল। এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের টুইট করা ছবি, একটি সশস্ত্র গোষ্ঠী অস্ত্র সমর্পণ করার পরে। সম্প্রতি মণিপুর সরকারের উদ্যোগে জিরিবাম এলাকায় কুকিজো গোষ্ঠী এবং মেইতেই গোষ্ঠীর মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অন্যান্য জেলাতেও সেই শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার তোড়জোড় চলছিল, কিন্তু তার মধ্যেই আবার বোমাবর্ষণ শুরু হলো, আজ রকেট হামলাও হয়ে গেল। এর নেপথ্যে বিদেশি হাত থাকার যে সম্ভাবনার কথা উঠে আসছে, সেটা কি একেবারেই অমূলক? আমরা জানতে চেয়েছিলাম নিরাপত্তা বিশেষজ্ঞ দীপাঞ্জন চক্রবর্তীর কাছে, কি বলছেন তিনি, শুনুন। অধুনা যেটা দেখা যাচ্ছে যে চীন যখন একটা মহাশক্তিধর দেশ হয়েছে, চীনের একটা টার্গেট হয়ে গেছে এই 7 সিস্টার্স, কমন টার্গেট। এবং চীন এটা এই জন্য করছে কারণ ভারতকে যদি ওদের ব্যতিব্যস্ত বিব্রত করে রাখতে হয়, ভারত ওদের জন্য একটা বড় অর্থনৈতিক বিপদ। চীনের যে অর্থনৈতিক প্রভুত্ব সারা পৃথিবীতে তারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, সেটা আটকাচ্ছে এসে ভারতে। সেই জন্য চীন চাইছে যে ভারতকে অভ্যন্তরীণ সমস্যা, বৈদেশিক সমস্যা, সীমান্তের সমস্যা ক্রিয়েট করতে। চীন উত্তর পূর্ব ভারতের যতগুলো বিচ্ছিন্নতাবাদী শক্তি রয়েছে তাদের সরাসরি মদত দিচ্ছে। ডাক্তার এনএসজি কর্তার কথায় হয়তো গোটা বিষয়টা অনেকটা স্পষ্ট হলো। আর এখান থেকে মনে জাগে, প্রশ্ন জাগে, বাইরের শক্তি নয় আঘাত হানছে, কিন্তু ঘরে যারা বসে রয়েছে তারা যদি ঘরে বসেই বিপদ করে, তখন কি হয়? আমি খুব ছোট করে বলতে চাই, 2008 সালে একটা মৌ চুক্তি স্বাক্ষর করেন রাহুল গান্ধী চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে। সেই মৌ চুক্তি সম্পর্কে আজ অবধি কেউ কিছু জানে না। ঈশান দেব, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন সৃজিতা। রাহুল গান্ধী বারবার প্রশ্ন তুলছিলেন মণিপুরে অশান্তি চলাকালীন, কিন্তু মণিপুরে যখন অশান্তি থেমে আসছে, সেই সময় মণিপুরে যখন এত বড় হামলা চালানো হচ্ছে, সেই সময় রাহুল গান্ধী চুপ কেন? 2008 সালে চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে কি চুক্তি স্বাক্ষর করেছিলেন তিনি শি জিনপিং এবং সোনিয়া গান্ধীর উপস্থিতিতে? সে বিষয়ে কংগ্রেস এখনো চুপ কেন? এই প্রশ্নের উত্তর কংগ্রেসকে এবং রাহুল গান্ধীকেই দিতে হবে। বাংলার প্রাইম টাইম আজকের মতো শেষ করছি এখানেই। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।